জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মিতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রায় এক মাস হতে চলল। 28 তারিখে আমাদের শেষ সাক্ষাৎকার হয়েছিল। কার সাথে? স্বামীজির সাথে এবং আপনাদের সাথে। এবং আমার ধারণা যে আপনারা সব ভুলে গেছেন। সব ভুলে গেছেন, কারণ ভুলে যাওয়ারই মতো ওই অবস্থাটা। যতক্ষণ এখানে আছি ততক্ষণ প্রদীপ যখন জ্বলে ততক্ষণই আলো দেখা যায়, তারপর অন্ধকার হয়। তা দেখুন, এটা আমরা শেষ করেছিলাম 17 নম্বর শ্লোক। 15 নম্বর শ্লোকে বলছে সাধু সমাধিপাদ, স্বামীজির ব্যাখ্যাটা দেখুন, যে দৃষ্ট এবং অনুশ্রবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যম। পতঞ্জলি ঋষি এই ধরনের বৈরাগ্যের ব্যাখ্যা দিচ্ছেন। দৃষ্ট এবং অনুশ্রবিক, হয় নিজে দেখেছে নয় শুনেছে, যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলোর প্রতি আকাঙ্ক্ষা আমাদের সবচেয়ে বেশি থাকে। আমাদের কিন্তু যে বিষয় ভোগতৃষ্ণা প্রবৃত্তির পথে যাবার জন্য যে সমস্ত ঘটনাগুলি, কারণগুলি সবচেয়ে বেশি প্রখর, তীক্ষ্ণ, তাদের মধ্যে এই দুটো জিনিস, হয় আমি দেখেছি নইলে পরে শুনেছি। তারা যদি অন্যরকম কিছু শুনে থাকে, যদি একরকম শুনে থাকে, শুনেছে অন্যরকম, তাহলে সে পথে তারা হাঁটে না। আমি অনেক বলেছি কি বিয়ে থা করবি না, আমার ছাত্রদের বলেছি যখন, কারণ ইউ হ্যাভ হার্ড সো মেনি থিংস ফ্রম সো মেনি আদার সোর্সেস of the tranquility and peace that a marriage can offer. বলে সেরকম তো ভেবেছিলাম, কিন্তু আবার যেগুলো দেখছি সেগুলো দেখে, সেটা শোনা কথা, যেগুলো দেখছি সেগুলো দেখে আমাদের আত্মা খাতা ছাড়া হয়ে যাচ্ছে, আমরা আর যাব না। বিচারটা তারা করে ফেলে, দেখে অথবা শুনে সব বিষয়ের আকাঙ্ক্ষা যিনি ত্যাগ করেছেন। এই ত্যাগের পিছনে যে একটা ভাবনা আছে, সেটা কি বৈরাগ্য বলা হচ্ছে। আর অনুরাগ, বিষয়ে অনুরাগ যেটা, সেটাকে বলা হচ্ছে বিলাস। বিলাস আর বৈরাগ্য, তার মানে কি, বিষয়ের সবটাই বিষয়, কিন্তু বিষয় মানে হচ্ছে 5টা জিনিস বিষয় আছে, এইগুলো টেকনিক্যাল টার্ম। বিষয় মানে আপনারা বলবেন যে বিষয় সম্পত্তি, তা না। 5টা জিনিস, 5টা জিনিস কোত্থেকে আসছে, সেটা এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আসছে। খিতি অফ তেজ মরুদ বোম। খিতি থেকে আসছে গন্ধ, আমরা নাকে সেটা গ্রহণ করছি। এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ অ্যাফেক্টিং দ্য ইন্টারনাল ওয়ার্ল্ড থ্রু বিষয়স। বিষয় এত জোর, আর 5টা জিনিস ছাড়া তো আর ভোগ করার কিছু নেই আমাদের। সেই 5টা জিনিস হচ্ছে বিষয় ভোগ, মানে এই বিষয় পঞ্চক আর ভূতগণ,
বিষয় পঞ্চক, পাঁচটা বিষয় যারা ভোগ করার বিষয়। ক্ষিতির থেকে আসছে গন্ধ, ইট কামস ফ্রম ক্ষিতি, soil, earth, and it is received by us through our nose. Kriti sends out this message. Here is a substance called smell. You try to enjoy it. And আমাদের এমনভাবে এই আমাদের ইন্দ্রিয়গুলো, পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয়ের সঙ্গে এমন যুক্ত হয়ে আছে। ক্ষিতি অফ তেজ মরুদ্ভম, এটাকে বলা হচ্ছে পঞ্চ মহাভূত, বুঝলেন? এটা স্থূল, যে সূক্ষ্ম আছে আবার। আর এরা যে ভোগ্য বস্তুগুলোকে পাঠাচ্ছে সেগুলোকে বিষয় বলা হচ্ছে। সেগুলোকে তার আর একটা টেকনিক্যাল টার্ম আছে, তার নাম হচ্ছে তন্মাত্র। তন্মাত্র মানে হচ্ছে তৎ এব, সূক্ষ্ম থেকে আসছে, ওগুলো সূক্ষ্ম মহাভূত থেকে আসছে, অপঞ্চীকৃত। তা এইগুলো ওইসব টার্মে আমি যাওয়ার সময় নেই, আর আপনাদের পক্ষে একটু কষ্টকর হবে। কিন্তু এই জিনিসগুলো যখন আমাদেরকে ট্রাবল দেয়, তখন আবার বৈরাগ্য, সেইটাই হচ্ছে বৈরাগ্য। ওই বশীকার মানে তাদেরকে যখন আমরা আমাদের নিজেদের বশে আনি, এই কি শুনি, দৃষ্ট এবং শোনা, এইগুলোই শুনি, দেখি ও দেখতে পাচ্ছি, নিজেগুলো নিজে শব্দ করে আমরা যুক্ত হয়ে যাই ওর ভেতরে। এই ব্যাপারটা ওই বিষয়ের ভেতরে ঢুকে পড়ি, এই শোনা এবং দেখার ব্যাপারে। বিষয় হচ্ছে পাঁচটা। এই গন্ধ যা ছাড়ছে ওখান থেকে আমরা নাকে নিয়ে নিচ্ছি, ব্যাস। তারপর হচ্ছে ক্ষিতি অপ, অপ হচ্ছে জল। জল থেকে কি আসছে? রস। রস, সেই রস আসছে, জিহ্বা নিচ্ছে সেটা, টান, আমাদের ইন্দ্রিয়। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, আর এখানে হচ্ছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, আর এটা হচ্ছে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই হচ্ছে বিষয়। এটি ভোগ করার জন্য আমাদের চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক আছে। জিহ্বা নিচ্ছে রস, সেটা জল থেকে আসছে। তারপর তেজ, ফায়ার। ফায়ার, ফায়ার আসছে রূপ, আগুন, আগুন, আগুন ছাড়ছে ওখানে, রূপ ছাড়ছে, আলো, আলো ছাড়ছে। এই আলোর জন্যই আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের চক্ষু দিয়ে। প্রত্যেকটাই আমাদের কাছে ফেটাল হয়ে ওঠে, প্রত্যেকটা আমাদের ভোগ্য বস্তু হয়ে যাচ্ছে। আমরা চোখ দিয়ে না দেখতে পারলে ভোগ করার ব্যাপারটা আসে না। অনেক কাজ করে দেয় চোখ। চক্ষুঞ্জীয় কম জোর নয়, মানে শক্তিশালী নয়, বিশাল শক্তিশালী। আর আকাশ থেকে আসছে শব্দ, ভেসে আসছে। আকাশ কনভেইজ সাউন্ড and it is received by us through our ears. এইভাবে external is affecting the internal system through pancha indriyo. External it is sending out all these things of enjoyment through these 5 elements. আমরা এই এলিমেন্টগুলো কি বলছি? ক্ষিতি অপ তেজ মরুদ্ভম। এই তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়ের জন্য যে অপেক্ষা করে থাকা, সেটা হচ্ছে বিলাস। আর এগুলোকে যে উপেক্ষা যারা করতে পারে তাদের বৈরাগ্য। আর একেবারে কমপ্লিট বশীকার সংজ্ঞা বৈরাগ্যম। এর মধ্যে খুব ছোট্ট করে বললাম, এটা বৈরাগ্য
আমাদের প্রয়োজন এই কার্যপ্রবৃত্তির নিয়ামক শক্তিকে ত্যাগ করবার শক্তি লাভ করা। বলছে ধরো তুমি একটা পথ দিয়ে যাচ্ছ, স্বামীজি বলছেন যে ঘড়িটা তোমার কেড়ে নিল একজন। আমার প্রত্যক্ষ অনুভূতি, আমি নিজে দেখলাম, তখন আমার চিত্তকে তৎক্ষণাৎ ক্রোধরূপ বৃত্তির আকারে পরিণত করলো। চিত্তবৃত্তি ওই ক্রোধের আকারে আকারিত হয়ে গেল। আমি তো নিজে দেখলাম, প্রত্যক্ষ অনুভূতি। বলছেন স্বামীজি বলছেন কাল থেকে ওইভাবে আসিতে দিবে না, যদি উহা নিবারণ করিতে না পারো তবে তোমার কোনো মূল্যই নাই, আর যদি নিবারণ করিতে পারো তবেই তোমার বৈরাগ্য আছে। এই বৈরাগ্যটা এলো। আবার সংসারী লোক যে বিষয় ভোগ করে তাতে আমরা এই শিক্ষা পাই, বিষয়ভোগী জীবনের চরম লক্ষ্য। গুটি কয়েক লোক বাদ দিয়ে সবাই তো তাই ভাবি। হয়তো আপনাদের রাস্তায় যেতে দেখা হলে বন্ধু বল কেন যাস ওখানে, কি হয় সব সব জানি। ওই বিষয়ভোগী জীবনের চরম লক্ষ্য, ওগুলি আমাদের ভয়ানক প্রলোভন। এই প্রলোভনটা থাকে কি করে? প্রয়োজনের তাগিদে। কিন্তু স্বামীজি কত সহজ করে বলে দিচ্ছে, রাজযোগ খুব কঠিন বিশ্বাস করি আমরা, কিন্তু পিছনে তত্ত্বগুলো আছে। এবং আপনাদের একটা সত্যি কথা বলি, আপনারা এখানে এতজন আছেন, রাজযোগটা পাঠ হচ্ছে, মানে কতজনের উপকার হচ্ছে জানি না, কিন্তু একজনের উপকার হচ্ছে। হু ইজ দ্যাট ফেলো? মাইসেলফ। রাজযোগ আমি পড়ছি না, আপনাদের কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমার উপকার হচ্ছে। কতবার পড়েছি, কিন্তু এর বিশেষ করে আমি স্বামীজির কমেন্ট্রি পড়ছি, তো স্বামীজির কমেন্ট্রি পড়ছি। তিনি যোগী ছিলেন। যোগী মানে তিনি কি না ছিলেন? ভক্ত ছিলেন, যোগী ছিলেন, কর্মী ছিলেন, আর ভক্ত আর কি ছিলেন? জ্ঞানী ছিলেন, সব ছিলেন। এবং এই পুরুষ পৃথিবীতে খুব কম আছে, আর সেই জন্যই এত উদার, সবগুলোই তার ছিল। এত সুন্দর ব্যাখ্যা করে দিলেন। আপনি তো আমার এখন বেরিয়ে গেলেই তো কেউ বলবেন আমাকে, হ্যাঁ দূর মশাই কী বললেন, হ্যাঁ আমার ঘড়িটা নিয়ে নিল, আর আমি বলবো যে যা বেশ করেছে, নিয়েছে বেশ। স্বামীজি সোনার ঘড়ি দিয়েছে, সে ভিতরে দেখছি, তখন বললো যে এটা তো ভালো লাগছে, বলে খুব ভালো না, বলে খুব ভালো, নিয়ে যা। স্বামীজি যাচ্ছেন বাঘাবাজারে, যে এটা রিক্সায় করে সঙ্গে আছেন কে? রাজা মহারাজ, দুজনে যাচ্ছেন। তা রিক্সাওয়ালা সে ওই ঘড়িটার দিকে তাকাচ্ছে, বলে কী রে, একটা ঘোষণার ঘড়ি দিয়েছে কে? বলেছে কে কী হলো? তখন স্বামীজি বুঝতে পেরেছেন, রাজা মহারাজ বুঝতে পেরেছেন এই যে নন অ্যাটাচমেন্ট, বৈরাগ্য, এই যে বৈরাগ্য, উপেক্ষা, বিষয়ের উপেক্ষা, বৈরাগ্য, বিষয়ের অপেক্ষা হচ্ছে বিলাস প্রবৃত্তি মার্গ, এটা নিবি। তা উনি যখন বলেছেন কি নিবি কী রে তোর ভালো লাগছে, তো উনি বুঝতে পেরেছেন যে নিয়ে নেবে। তো কী করবো, তখন তো স্বামীজিকে বললেও তো কিছু স্বামীজি শুনবেন না। তো উনি বড়রাম মন্দিরে প্রবেশ করলেন, দুজনই গেলেন। উনি বললেন, রিক্সাওয়ালাকে বললেন যে তোকে পয়সাটা দিচ্ছি, তুই দাঁড়া। তা উনি ভেতরে গেলেন, গিয়ে ওখান থেকে কিছু টাকা, ভালো টাকা নিয়ে এলেন সেই যুগের তুলনায়, 150-200 টাকা নিয়েছে। বললে তোর তো কিছু বাবা কিন্তু বুঝিস না এটা কী জিনিস? বলে না বাবু বুঝি। তা বলে তুই এই টাকাগুলো নে, ওটা দিয়ে দে। তুই এর মূল্য বুঝবি না। উনি ওটা নিলেন কেন? যে এর মহামূল্যবান জিনিস, স্বামীজির জিনিস, স্বামীজি দিয়ে দিলেন। তার কাছে ওটা অবহেলার ব্যাপার। এই যে উদাহরণটা দিলেন, উনি নিজেগুলো করেছেন, দেখা গেল একটা এক্সাম্পল আমি দিলাম। যদি উহা নিবারণ করিতে না পারে, তুমি ওই ভাব আসিতে দিবে না। যদি উহা নিবারণ করিতে না পারে তবে তোমার কোনো মূল্যই নেই।
আর যদি পারো তাহলে তোমার বৈরাগ্য হলো বশীকার ও সংজ্ঞা। আর তৎপরং পুরুষখ্যাতের গুণ বৈতৃষ্ণম, যে তীব্র বৈরাগ্য লাভ হলে আমরা গুণগুলিতে পর্যন্ত বিতরাগ হই এবং ওদের পরিত্যাগ করি, এবং তারাই কিন্তু তৎপরং সেই পরম জিনিসকে দেখিয়ে দেয়, সেই পরম পুরুষের স্বরূপটা প্রকাশ করে, সেটাই গুণগুলো পর্যন্ত। একটা বস্তু তার গুণ ছাড়া থাকতে পারে? দুধ তার ধবলত্ব ছাড়া থাকতে পারে? আলাদা করতে পারেন? যখন আলাদা হয় তখনই কিন্তু যে আমি গুণকে বস্তুর থেকে আলাদা করতে পারি। একজন বলছেন না, গান্ধীজি বলছেন যে, কে বলেছেন যে আমি, মহাত্মা গান্ধী নাকি পরবর্তীকালে বলেছিলেন, তো অনেকেই বলতেন সেই সময় যে আমি আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। যে স্বামীজি বলছেন কিন্তু যে পাপকে পাপীর থেকে আলাদা করতে পারে সে কে? আমি সেই লোকটার সাথে কথা বলতে চাই। কেউ আছে তেমন? পাপীর গুণ হচ্ছে, পাপী পাপী বলছি কেন? পাপীকে ওই গুণটা আছে, পাপের ব্যাপারটা তার ভেতরে আছে বলে, সেটাকে ত্যাগ করলে সে তার পাপী থাকে না। আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়, কঠিন ব্যাপার। তার গুণগুলোকে বাদ দিয়ে তাকে গ্রহণ করা, সে গুণটাকে আলাদা করতে কে পারে? তা এই স্বরূপ প্রকাশ করে দেয়। এই গুণের প্রতিও বিতৃষ্ণা যখন আছে তখনই প্রকৃতি, এটা কি মুক্তি বলে। তার আগে পর্যন্ত কিন্তু মুক্তি থাকে না। এবং এরপরে যেটা আমরা এইটা শেষ করেছিলাম, কিন্তু আমি জানি যে আপনাদের একবার শুনলে এগুলো বোঝা যাবে না। বিতর্ক বিচারানন্দ অস্মিত অনুগমাত সম্প্রজ্ঞাত। যে সমাধিতে, আমরা সমাধিটা বলি ধ্যান ধারণা সমাধি, যে ধ্যান হবে একটা বস্তুতে মনটাকে ঠিক করা 12 সেকেন্ড, ধারণা 12 সেকেন্ড, 12টা ধারণা নিয়ে আর একটা ধ্যান হবে, আর 144 সেকেন্ড মানে হলো, স্বামীজি এটা কোয়ান্টিফাই করছেন, এবং আবার 12টা এরকম ধ্যান নিয়ে সমাধি হবে একটা। এই সমাধিটা কোন সমাধি? এই সমাধিটা হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি। তাতে মুক্তি হয় না, মুক্তি হলো অসম্প্রজ্ঞাত, যেটা এটা আগে একটু বলে দিলেন। এরা বিধি না, ওই গুণগুলোকে আলাদা হয়ে করে ফেলতে পারে যারা, সেটাও থাকবে না। তা এখানে বলছেন যে বিতর্ক, বিচার এবং আনন্দ, অস্মিতা অনুগত থাকে, অর্থাৎ তারা যেন ওখানে যুক্ত থাকে, তো তখন তাকে সম্প্রজ্ঞাত বলি। এই বিতর্ক বিচার মানে তখনও আমাদের মন কিন্তু মানে ক্রিয়াশীল, সক্রিয়। আর সম্প্রজ্ঞাত তো, অসম্প্রজ্ঞাত তো কিছুই থাকবে না। আমরা পরে দেখবো যে নুনের পুতুল মাপা কি ব্যাপার জিনিস, খুব কঠিন ব্যাপার। নুন পুতুল মাপতে গিয়ে সাগরের মাপ, নুনের পুতুল সাগরের জল মাপতে গেছিল, জলে যেই ঢোকা এমনি গলে যাওয়া, ওই হচ্ছে একদম অসম্প্রজ্ঞাত। সমাধি 2 প্রকার, একটাতে সম্প্রজ্ঞাত, অপরটি অসম্প্রজ্ঞাত। এই সম্প্রজ্ঞাত সমাধিতে প্রকৃতিকে বশীভূত করবার সমুদয় শক্তি আসে। এই আপনারা বলবেন খুব কঠিন ব্যাপার, শুধু একটুখানি মনে রাখুন, এগুলো আমাদের নিজেদের জীবনের গল্প। এটা টেকনিক্যাল টার্ম, কিন্তু অত টেকনিক্যাল না। প্রকৃতি আর পুরুষ, প্রকৃতিটা কি? এই জগৎ, এই জগৎটা হচ্ছে প্রকৃতি, আর পুরুষ হচ্ছেন ওই চৈতন্য, আমার ভেতরে যিনি আছেন। গভীর ঘুমে যে অবস্থায় থাকি
তাহলে প্রকৃতির এরিয়াটা কোনটা? আমার জীবজগৎ যেটাকে বলছি, আর জড়জগৎ ম্যাক্রোকজম মানে সমষ্টি শরীর, আর জীবজগৎ বেষ্টি ইন্ডিভিজুয়াল। সেই শরীরের আলোচনা করতে গেলে কিন্তু দেহটাও থাকবে না, দেহটাই এই বহিঃপ্রকৃতির মধ্যে পড়ে গেল। অন্তরস্থ মানে একেবারে জায়গাতে যে এই চৈতন্য রয়েছেন, সেই চৈতন্য গভীর ঘুমে তার সাথে আমরা থাকি, কিন্তু ওই ঘুমেতে আমাদের তো কোনো পরিবর্তন হয় না। ওইগুলোকে সম্প্রজ্ঞাতই বলা যেতে পারে। অসম্প্রজ্ঞাত অন্য জিনিস, সেটা আসছে পরপর। তা এইখানে এই যে প্রকৃতিকে বশীভূত করবার সমস্ত শক্তি আসে, অর্থাৎ I can have full control over the external world, including my body, mind and intellect. বুদ্ধি শুদ্ধ, বুদ্ধিরও ক্ষমতা নেই, কারণ তখনও তো আমার জ্ঞান রয়ে গেছে। বলছেন সম্প্রজ্ঞাত সমাধি এই প্রকৃতিকে বশীভূত করে বেড়াচ্ছে। এখন আমি বলি কি, আমি একটা অন্য কথা বলি একটু ডাইগ্রেস করার জন্য। আজকে বিজ্ঞানীরা এই প্রকৃতিকে বশীভূত করার জন্য যে সমস্ত কাজগুলো করছেন, শক্তির উৎস বেরিয়ে আসছে তার থেকে, তারা এতটা ভাবেননি আগে যে প্রকৃতির সূক্ষ্মতম অংশে সবচেয়ে শক্তি লুকিয়ে আছে। সুতরাং শক্তির ওইটা আজকাল হাইড্রোজেন পাওয়ার, নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম কোথায়, তার লক্ষ গুণ তার চেয়ে শক্তিশালী হচ্ছে এইসব নিউক্লিয়ার বোম। এই এই করতে করতে তারা কিন্তু এমন একটা জায়গায় চলে যান, কন্ট্রোল করতে করতে, যে তাদের একটা সমাজিক অবস্থা আসে। তারা কিন্তু সাধারণ মানুষের মতো নন। তারা যখন দেখতে পাচ্ছেন যে আই অ্যালোন এক্সিস্ট অ্যান্ড there is nothing outside me which I can control. অদ্ভুত ব্যাপার, any longer, nothing. কারণ বস্তু জগৎটাই তখন আর তার কাছে থাকছে না। এত যে ভ্যারাইটি, মানে ভ্যারাইটি আর কি, এখানে সবগুলোকে তারা রিডিউস করে 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 এই প্রকৃতি, জড় প্রকৃতি, ইউনিটি, দ্যাট ইজ ইউনিটি ইন দ্য প্রকৃতি আর এক্সটার্নাল ওয়ার্ল্ড। দিস হ্যাজ অলরেডি বিন অ্যাচিভড, দিস মানে ফ্যান্টাস্টিক ট্রুথ they have discovered. What is that? That they have proved that this multiplicity that we see in the external world, it is one. Unity in matter. And body is also matter. তারা দেখছে, বডির ভিতরেও দেখছে, তাই এক কিছু ওই ইলেকট্রন প্রোটন এইসবই দেখছে সূক্ষ্ম অবস্থাতে, আরও ছাড়িয়ে যাচ্ছে। তারপর মনটাও তাই, মনও তাই, বুদ্ধিও তাই। মনেরও আকাশ আছে, বুদ্ধিরও আকাশ আছে, মন আকাশ, বস্তু আকাশ অকুপাই করে আছে, এজন্য ভাঙছি। এইটা যখন এসে গেল, তখন তাদের ভেতরে বিশ্ব প্রকৃতির রহস্য উন্মোচিত হলো। তো অস্বীকার করার উপায় নেই, একই বিভিন্ন হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে এই রূপগুলো নিল, এক জিনিস ভাঙতে ভাঙতে ছোট হলো, আসলে বড় হতে হতে বিশাল হয়ে গেল। তখন তো মাল্টিপ্লিসিটি আসছে, বিভিন্নতা আসছে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। এরা কিন্তু সম্প্রজ্ঞাত সমাজের মধ্যে দেয় প্রকৃতিতে, এবং তারা তো বলে তো যে আমাদের এরাও বলছে যে মানে তারা তখন ফিলোজফার হয়ে যাচ্ছেন। দেখবেন বড় বড় সায়েন্টিস্টরা কি সুন্দর সুন্দর সব কথা বলছেন, সেটা তাদের অভিজ্ঞতা থেকে আসছে। এই কথাগুলো সব সম্প্রজ্ঞাত সমাধির অন্তর্ভুক্ত।
ওইটা নিয়েই বসে আছেন, ওইটা নিয়ে বসে আছেন, একদম মানে অ্যাবজর্বড, আর কিছু দেখতে পাচ্ছেন। ইউনিটি দে হ্যাভ ডিসকভার্ড ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, দ্যাট ইজ এ গ্রেট ফিট। এবং বলছেন, স্বামীজি বলছেন, এটা আরও পরে আরও মানে ক্লারিফিকেশন হবে, কিন্তু একটুকু শুনে রাখুন, এই সম্প্রজ্ঞাত মানে সমাধি অর্থাৎ প্রকৃতিকে বশীভূত করার সমাধি, তা এখানে 4 রকমের আছে। এবং এখানে আমার কাছে একজন সায়েন্টিস্ট বসে আছেন, তো বসে আছেন, মানে উনি আর ওই সায়েন্সের জগতে থাকলে, ফিজিক্সের লোক, বিখ্যাত লোক, প্রেসিডেন্সি কলেজে পড়াতেন, তা তারা কোন অবস্থায় যেতেন, এবং তারা তো পড়ছেন, আমাদের সব বাচ্চা ছেলেরাও তো এই সবের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং তারা কী ভাবছে, তারা কী, আমি তাদের কথাই ভাবি যে এরা যখন এইসব করছে তখন নিশ্চয়ই দে হ্যাভ অ্যাটেন্ড সামথিং হুইচ উই ক্যানট, এটা কম না। এবং এগুলো সব রাজযোগের ব্যাপার। এবং প্রত্যেকটা সায়েন্টিস্ট ওরা কাকে মানে জানেন? সাংখ্যযোগকে মানে। সাংখ্যযোগ কিন্তু এইগুলোই আলোচনা করে। ওরা নির্বিকল্প সমাধিতে যেতে চায় না, ওদের কনসেপ্টও নেই, ওদের মাল্টিপ্লিসিটি নেই কাজ, অন্তত দুটাকে তো রাখবি। বলছেন যে ইউনিট পুরুষ প্রকৃতি পুরুষে লীন হয়ে গেল, সেটা বলছেন বটে, কিন্তু বলছে দাদা আমার জীবাত্মা, আপনার জীবাত্মা, অসংখ্য জীবাত্মা, তো গভীর ঘুমে জীবাত্মাগুলো সব থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন ক্ষেত্রজ্ঞ চাপি মাগ বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, আপনি যে আপনার ভেতরে যিনি ক্ষেত্রজ্ঞ রূপে আছেন, সকলের ভেতরে তারও ক্ষেত্রজ্ঞ আমি, অর্থাৎ পরমাত্মার কনসেপ্ট। এটাই হচ্ছে অদ্বৈত। সাংখ্য এটা মানে না। সাংখ্য বলে আলাদা আলাদা, কোনো এক সময় আমরা কিন্তু এক হয়ে যাই, এক হতেই পারে, কিন্তু সেটা গ্যারান্টিড নয়, সেটা আবার আলাদা হয়ে যাবে, বহু হয়ে যাবে। এইটাই হচ্ছে সাংখ্যর সাথে বেদান্তের তফাৎ। এবং স্বামীজি এই জন্যই সাংখ্যকে পারফেক্ট তত্ত্ব বলে মনে করেন না, এবং এই জন্যই বিজ্ঞানীরা অতদূর যাওয়ার, মানে নিজেও থাকবো না, কিছুই না, সেটা না, নিজেকে রেখে দিতে চেষ্টা করে। ওরা বাইরেটা খুঁজে পাচ্ছে না, স্বামীজি তখন ধরে দিচ্ছেন ইউ আর দ্যাট। বাইরে যে বস্তুটা নিয়ে, যেটা অবজেক্ট নিয়ে তারা টেস্ট করছিল ল্যাবরেটরিতে, বিশ্বজগৎ, সেটা তো আর নেই, সেটা এত ছোটো হয়ে গেছে, চলে গেছে। তখন কিছু নেই, এই জন্যই ফিলোজফার হয়ে যাচ্ছে, কিছু নেই। আমি বলছেন আরে তুমি তো আছো, তোমাকে এবারে আলোচনা করো, তুমি তোমার ব্যাপারটা এবারে আলোচনা করো। ইউ বিকাম দ্য অবজেক্ট অফ ইউর স্টাডি, ইউ দ্য সাবজেক্ট, ইউ নাও বিকাম দি অবজেক্ট, ব্যাস হয়ে গেল। তারা তখন কী করছে, তারা তখন দেখছেন যে তাহলে এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ডটা গেল কোথায়, আমার ল্যাবরেটরিতে তো বড়টা ছোটো হতে 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 গেল কোথায়, হয়তো আমার ভেতরে গেছে, প্রাণে। স্বামীজি সেই 94-এ বলে দিচ্ছেন, 1894, তোমার প্রাণে গেছেন। প্রাণ থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে আত্মা। নাও ইউ বিকাম এ ম্যান অফ রিলিজিয়ান, ম্যান অফ স্পিরিচুয়ালিটি। Where science ends, philosophy begins. তার মানে হচ্ছে এই, খুব সহজ কথায় স্বামীজি আবার স্পষ্ট করে বলে দিলেন এই কথা। এই এত স্পষ্ট করে তো এখনও কেউ বলছেন না। স্বামীজি সে কত 1100 বছর, মানে মোর দ্যান সেঞ্চুরি এগো বলে দিয়ে গেলেন। এটা আমাদের আশ্চর্য লাগে, মানে তিনি কী করে সব পেলেন। তা আমি সেদিন আর একটা তো কথা আপনাদের বলেছিলাম, যে আমাদের জীবনের গোলটা কী, আমাদের হিউম্যান লাইফের গোলটা কী। গোলটা হচ্ছে ভগবান লাভ। তার দুটো পার্ট, একটা হচ্ছে আই হ্যাভ টু নো অল দি পাস্ট লাইফস অ্যান্ড উই হ্যাভ টু লিভ অল দি ফিউচার লাইফস টিল উই বিকাম বুদ্ধ। বুদ্ধ হওয়ার তো গোল। তাহলে আমরা এই জন্মেই যদি বুদ্ধ হতে চাই, তাহলে সমস্ত পাস্ট লাইফকে আমাদের সামনে যেটা আছে ইনভলিউশন যেটা হবে, ওইটা শুনতে, ওটাতে যেতে হবে।
ওইটা গোল। এই জীবনই সব শেষ হয়ে যায় না, একটা জীবনে না পারলে আমাদের পরপর যাবে, শুদ্ধ কাজ করে যেতে হবে, ব্যাস। সেবাযোগকে নিয়ে এলেন তিনি, ঠিক আছে। কিন্তু অতীত বলে অতীতটা আমরা মাতৃগর্ভে সব করে নিচ্ছি, তখন তো এগুলো সব বেরোয়নি, এগুলো এইসব তত্ত্ব। মাতৃগর্ভে আমরা বিভিন্ন রূপ পাচ্ছি। আচ্ছা শুনুন, বানর থেকে মানুষ হয়েছে, হ্যাঁ, এখন মানে কেউ যদি বলে যে আপনি দেখেছেন, আপনার বাবা দেখেছেন যে একটা বানর মানুষ হয়েছে, একটা কেউ দেখেছে? কেউ তো যখন দেখেনি তখন এটা বলে কি করে? কিন্তু স্বামীজির আনসার পারফেক্ট আনসার, আপনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন বানরেরও আকার আপনি নিয়েছেন। আপনার ভ্রূণ এক এক সময় এক একটা রূপ নিয়েছে, একেবারে অ্যামিবা থেকে আপনার গ্রোথ হচ্ছে। সুন্দর করে মানে কোথায় তিনি নিয়ে গেলেন সমস্ত ব্যাপারটাকে। You need not have to worry for living the past lives. You have lived all the past lives in your mother's womb. কিন্তু এখন বাকি যখন এবং that's why, and you know that subject, and you are an educated person. The first half of your goal refers to education, and the second half is spirituality. তাদেরকে বলবো জীবন মুক্ত। যারা প্রথম অংশটা জেনেছে তারা হচ্ছে এডুকেটেড, শিক্ষিত, আর যারা দ্বিতীয় অংশটা জেনেছে তারা হচ্ছে জীবন মুক্ত, লিভিং ওয়াইল্ড ফ্রি, মানে বুদ্ধের মতো অবস্থা, শ্রীরামকৃষ্ণের মতো অবস্থা। তো ওইখানে যেতে হবে, এখানে যেতে হবে। উই আর ইয়েট টু লিভ দ্যাট লাইফ। তো যাই হোক, এটা আমি ডাইগ্রেসড ইন দ্যাট ওয়ে। প্রথম 4টে ভাগ আছে সম্পর্কত সমাধির। প্রথমটা হচ্ছে সবিতর্ক সমাধি। কি এটা? কি সবিতর্ক মানে বিতর্ক থাকবে। এই সমাধিতে মনকে অন্যান্য বিষয় থেকে সরিয়ে বিষয় বিশেষের পুনঃ অনুধ্যানে নিযুক্ত করতে হবে। তা ধ্যানের বিষয় কি হবে? চতুর্বিংশতি তত্ত্ব আছে। এই জড়, যেটা আমাদের যে জড়, মন, চিত্ত, বৃত্তি, অহংকার, এইসব আছে। হ্যাঁ, তারপর ধরুন ক্ষিতি, অবতেজ, মরুদ্গম, স্থূল আছে, সূক্ষ্ম আছে, তারপর তন্মাত্রগুলো রয়েছে। এটা সাংখ্যের মত তন্মাত্র আছে। বেদান্তের তন্মাত্রটা বাদ দেয়নি, প্রাণকে রেখেছে। তার পঞ্চপ্রাণ আছে, মন আছে, বুদ্ধি আছে, এইসব মানে 24টা আছে, প্লাস পুরুষ চৈতন্য, 25 তত্ত্ব। চতুর্বিংশতি জড়তত্ত্ব, আর একটা হচ্ছে চৈতন্য তত্ত্ব, পঞ্চবিংশতিতম। তা এই অনুধ্যান করতে হয়। মন, বুদ্ধি, অহংকার, এই যে সাধারণ ভিত্তি আছে, ওকে বলে চিত্ত। চিত্ত প্রকৃতির ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করে চিন্তারূপে পরিণত করে। আর শক্তি এবং ভূত মানে হচ্ছে এলিমেন্টস, ক্ষিতি, অবতেজ, মরুদ্গম। মন এবং চিত্ত, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জড়। চিত্ত এবং প্রকৃতি ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করে ওদেরকে চিন্তারূপে পরিণত করে। যখনই একটা দেখলাম যে ওই বাগানে দূরে একটু বা উঁচুতে একটু যেতে যেতে দেখলাম একটা সুন্দর গোলাপ ফুটে আছে, ওটাকে পেতে হবে, ওই চিন্তাটা এসে গেল। যদি নাও পাই তাহলে ওই গাছটা আমাকে একটা গাছের একটা চারা কাটিং করতে হবে, আমি লোক লাগাবো। অর্থাৎ এই যে চিত্তে ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করে আর এই চিন্তা পরিণত করে। চিন্তাগুলো আসে এই অ্যাসোসিয়েশনে। আমার মনের সঙ্গে এই ভূত প্রকৃতির যে ভোগ্য বস্তু, সেগুলো আমাকে আলোড়িত করে এবং আমার চিন্তা আসে। ঠাকুর ঘরে বসলে পরেই এইসব চিন্তাগুলো আসবে, দেখবেন, অস্বীকার করার উপায় নেই। তা নানা চিন্তা যে আসে সেগুলো এই জড় মানে জড়বস্তুর সঙ্গে, ভোগ্যবস্তুর সঙ্গে আমার মনের, চিত্তের সংঘাত।
আবার শক্তি এবং ভূত উভয়েরই কারণস্বরূপ এক পদার্থ আছে, একে অব্যক্ত বলে। মানে সেই কারণটা কিন্তু মানে প্রকাশিত হয়নি, এখনো আনম্যানিফেস্ট অবস্থায় রয়েছে। কল্পান্ত সমুদয় প্রকৃতি উহাতে প্রত্যাবর্তন করে, আবার কিছুকাল পরে পরকল্পে ওখান থেকেই সব আবার আবির্ভূত হয়। মানে আমরা অনেক সময় ভাবি যে এই যে মহাদেশগুলো, এক একটা মহাদেশ কত দূরে দূরে আছে না, কিন্তু ওখানেও মশামাছি আছে, কী করে গেল তারা? তখন তো জাহাজ হয়নি, কিছু হয়নি, সব বস্তু সব জায়গায় রয়েছে, এক একটা ভ্যারাইটি। সিংহগুলো কি সাঁতার দিয়ে গেছে? টিকটিকি, গিরগিটি, আরশোলা এগুলোও গেছে, সমস্তগুলো একেবারে বলছে আবার জেগে ওঠে সব এক একটা কল্পে। আমি এটা খুব একটা গ্রস উদাহরণ দিলাম, মানে তার জন্য অনেক সময় এগুলো অনেক সময় এরোনাস মনে হবে, কিন্তু না, আমি একটা জাস্ট একটা এক্সাম্পলের মতো দিলাম যে সে ঠাকুর বলছে নেতাকে তার হাড়িতে সব সৃষ্টির বীজগুলো থাকে, মহামায়া রেখে দেন, সবগুলো আবার প্রকাশ পায়। চণ্ডীতে মহামায়া সব করেন, একটা এক কল্পে কথা আছে। তা অব্যক্ত থেকে আবার সব প্রকাশিত হবে। কল্পান্তে সমুদয় প্রকৃতি ওতে প্রত্যাবর্তন করে। এই সমুদয়ের অতীত প্রদেশে চৈতন্য ঘন পুরুষ, এই জ্ঞানই প্রকৃত শক্তি। কোনো বস্তুর সম্বন্ধে জ্ঞান লাভ করতে হলে আমরা উহার উপর ক্ষমতা লাভ করি। এইরূপে যখন আমাদের মন এই সমুদয় ভিন্ন ভিন্ন বিষয় ধ্যান করতে থাকে, তখন ওর উপর ক্ষমতা লাভ করি। যে প্রকার সমাধিতে বাহ্য স্থূল ভূতগণী ধেয়, তাকে সবিতর্ক বলে। বিতর্ক মানে হচ্ছে প্রশ্ন, সবিতর্ক মানে হচ্ছে প্রশ্নের সঙ্গে বর্তমান। এই হচ্ছে সবিতর্ক, বুঝতে পারছেন তো একটু? অর্থাৎ বস্তু জগতের উপর আধিপত্য বিস্তার ক্ষমতা যে ধ্যানের মধ্য দিয়ে হয়, তার উপর তার বস্তু অস্তিত্বটাকে আমি জানতে পারি, তো সূক্ষ্ম। কিন্তু শক্তি লাভ করলেই মুক্তি লাভ হয় না, ও তো কেবল ভোগের জন্য চেষ্টা। আর এই জীবনে প্রকৃত ভোগ সুখ হতেই পারে না, ভোগ সুখের অন্বেষণ বৃথা, ইহাই জগতে অতি প্রাচীন উপদেশ। কিন্তু মানুষের পক্ষেও ধারণা করা কঠিন। যখন সে ধারণা করতে পারে, তখন সে জড়জগতের অতীত হয়ে মুক্ত হয়ে যায়। এইটাই হচ্ছে ট্র্যাজেডি। আপনি বললেন আচ্ছা এই করবো, তারপরে বিছানায় শুয়েছে, ভাবছে ঘুমিয়ে পড়লেন, আর মনে নেই, ওই ঘুমটা এসে গেল, ঘুমেতে সব ভুলে গেলেন। যখনই ওটা হলো, আপনি জড়জগতের বাউন্ডারি ভেদ করে চলে যাচ্ছেন, তো তখন আর তার আগে পর্যন্ত আপনি সব ভাবছেন আমার এই কাজ এই কাজে। যেই ওই জড়জগতের বাউন্ডারি মানে বর্ডার লাইন ক্রস করেছে, ওই ঠাকুর বলছে হা 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 করে করে প্রাচীরের উপরে পড়ে গেল সব, কেউ ফিরে আসে না। আবার এই ধ্যানই যখন ভূতসমূহকে দেশকাল হতে পৃথক করে, অর্থাৎ এই যে ভূত, পঞ্চভূত, বস্তু জগৎ, এই বস্তু জগৎ এর থেকে স্পেস এবং টাইম, কাল এবং সময়কে যদি আলাদা করে দিই, এবং সঙ্গে সঙ্গে কজেশনটাকেও, কারণটাকেও, স্পেস টাইম কজেশন, এটাকে যখন একটু আলাদা করার চিন্তা করা হয়, তখন সেটাকে নির্বিতর্ক সমাধি বলে। বিতর্ক সমাধি, নির্বিতর্ক সমাধি। এটা বলা খুব কঠিন হবে,
কঠিন হবে না, কিন্তু আমি এগুলো বলেছি আপনাদের, অনেকবার বলেছি, অন্য ক্লাসে বলেছি। দেশ এবং কাল এবং নিমিত্ত, এই তিনটে আরও জিনিস রয়েছে, কনসেপ্ট রয়েছে, সেইগুলোই কিন্তু এইসব অঘটন ঘটাচ্ছে, বুঝলেন? এই জিনিসটাকে যে ভাঙা যাচ্ছে, তার কারণ দেশ মানে স্পেস অকুপাই করে আছে বলে। স্পেসটা যদি না থাকে তাহলে এগুলো থাকে না, বুঝলেন? আর সময়টা যদি না থাকে, কাল যদি না থাকে, তাহলে কোনো বস্তু থাকতে পারে না। কাল যখন ঢুকে যাচ্ছে তখনই বস্তুটা অবস্তুর মতো যায়, মানে বস্তুটা অবস্তু হয়ে যাচ্ছে, ওই আসল বস্তুটাকে ঢেকে দিচ্ছে, ওটা বেরিয়ে আসছে। সেই জন্য সূর্য উঠলেই তো সূর্যকে দেখতে পাবো না। কেন পাবো না? না, সূর্য ওই আলোটা, সূর্যের আলোটা আমাদের চোখে পড়তে 8 মিনিট সময় লাগে, 8 মিনিটের বেশি। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, হিয়ার নাও, দি ইভেন্ট হ্যাপেন্ড দেয়ার দেন। এই যে একটা স্পেস ডিস্টেন্স আছে, দেয়ার অ্যান্ড হিয়ার, বুঝতে পারছেন? আর একটা টাইম ডিস্টেন্স আছে, নাও অ্যান্ড দেন। এই নাও অ্যান্ড দেন মাইনাস হিয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ টাইম ডিস্টেন্স মাইনাস স্পেস ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তবেই আমি দেখতে পাবো। দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ সিইং এ থিং ইন দিস ওয়ার্ল্ড। ওটা যেভাবে আসছে, মানে আমার কাছে টাইমটা সেভাবে এগোচ্ছে, এই জন্য বলছে স্পেস এবং টাইম অপোজিট। দাদা, আমি কার কাছে মাথায় মুখ খুলছি, স্পেস অ্যান্ড টাইম অপোজিট এই জন্যই। ওই টাইমটা আসছে, গতিবেগ নিয়ে আসছে। উই আর মেড টু সি দ্য থিংস ইন স্পেস অ্যান্ড টাইম। এই স্পেস টাইমটা থাকার জন্য দেশ এবং কাল থেকে পৃথক করলে পরে, হ্যাঁ, যখন ওইটাকে চিন্তা করছি, এইটাকে যখন ধরে নিতে হচ্ছে নির্বিতর্ক সমাধি, সবিতর্ক, বিতর্ক অ্যান্ড নির্বিতর্ক। এই জন্য বললাম, অর্থাৎ সূর্যটাকে মানে যখন উঠছে তখন দেখতে পাবো না, তার কারণ তাকে এই এতটা স্পেস অতিক্রম করে আমার চোখে আসতে হচ্ছে সূর্যকে, তার আলোটা। তাহলে 8 মিনিট আগে, সেটা যদি 8 মিনিট আগে সূর্যটাকে আমি দেখছি, আমি যেটাকে দেখছি সেটা 8 মিনিট পরের সূর্য, উঠে গেছে কিন্তু আরও আগে। আমি দেখছি যে 4:50 উঠছে, কিন্তু সূর্যনারায়ণ উঠে গেছেন কিন্তু অনেক আগে, আর 8 মিনিট আগে। আমি দেখছি সূর্যটা এখনও পশ্চিম আকাশে জ্বলজ্বল করছে, 8 মিনিট আগে কিন্তু ওটা ডুবে গেছে। উই সি দ্য ইমেজ অফ দি রিয়েল সান, নট দি রিয়েল। এবং যদি রিয়েল যদি না হয়, এইখানেই তো মজা। এটা যদি রিয়েল যদি না হয়, তাহলে তুমি কাকে দেখছো? ভুল দেখছো, উল্টোটাকে দেখছো। মিরার ইমেজ, ইট ইজ দ্য মিরার ইমেজ অফ দি রিয়েল। আর মিরার ইমেজ, আপনার তো ডান হাতটা বাঁ হাত হয়ে যায়, বাঁ হাতটা ডান হাত হয়ে যায়, ঠিক তো? গাছগুলো দেখেছেন না, জলের ধারে আপসাইড ডাউন হয়ে গেছে, মাথাগুলো সব নিচে আর ঊর্ধ্বমূল হয়ে গেছে, শেকড়গুলো উপরে। অর্থাৎ সত্য বস্তুটা ঢেকে যাচ্ছে, মিথ্যে বস্তুটাকে সত্য বলে মনে হচ্ছে। এগুলোকে সব ডিভাইড করা যাচ্ছে তো, কিন্তু এটা আনডিভাইডেড। ইট ইজ ডিভাইডেড বিকজ ইট রেস্ট অন দিস স্পেস। ব্যাস। এবং কাল, এই সময়টার সঙ্গে এই জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট। সময় এবং এগুলো ফিজিক্সের ব্যাপার। আই এম নট এ ম্যান অফ ফিজিক্স। বেশি আলোচনা ধরতে গেলে আমি কুপকার হয়ে যাবো, পারবো না। কিন্তু আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের বললাম, সবিচার। এইবার হচ্ছে, আচ্ছা, যখন ধ্যান আর এক সোপান অগ্রসর হচ্ছে, তখন ওই তন্মাত্রগুলো মানে হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ।
অর্থাৎ বিষয়গুলোকে। দেখুন, আমি 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 কিন্তু আগুনকে চাচ্ছি না, আগুনের বিষয় রূপ, আমি সেটাকে চাচ্ছি। আপনার ধ্যানে কি কি ধ্যান, কি আগুনের ধ্যান করতে পারলে আগুনের ধ্যান করবেন। আপনি যখন কি আগুনের রূপ, আগুন যে সমস্ত জিনিসের রূপ তাকে দেখিয়ে দিচ্ছে, সেটা কি করেন? কখনো করেন না। বলছে যখন আমরা আমাদের ধ্যানের বিষয়গুলোকে তন্মাত্রের মধ্যে সঞ্চারিত করে দিই, তার মানে হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, আরো সূক্ষ্মতম অবস্থাতে, তৎএব, সেই রূপই আছে, আর কেউ নেই। সেই রস আছে, আর কোনো আনমিক্সড, সব মিশিয়ে নেই। গুণ 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 গুণ, দুধ তার ধবলত্ব, আমি ধবলত্বটাকে নিয়ে ধ্যান করছি। দুধ ধবলত্ব না থাকলে দুধ থাকবে? আমি ধবলত্বকে দুধের থেকে আলাদা করার ধ্যান করছি। পৃথক দেবো কেন? দুধের কোনো রং আছে? আকাশটা নীল, এটা 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 সবুজ, কি করে এলো? সবুজ জিনিসকে আনতে পারবেন? সবুজ জিনিসটা আনতে বললে আনতে পারবেন? সাদা জিনিস কেন ব্রিং সাদা জিনিস? আমি বললাম লাল জিনিসটা নিয়ে এসো, আপনি একটা লাল ফুল নিয়ে এলেন। আমি ফুল আনতে বলিনি, আই ওয়ান্টেড ইউ টু ব্রিং রেড কালার। এটা আশ্রয়কে, একটা বস্তুকে আশ্রয় করে ওই রেড বসে রয়েছে। এইটাকে যে পার্থক্য করার চেষ্টা করছে যখন, অর্থাৎ তন্মাত্রাতে যাচ্ছে, তন্মাত্রাটাকেই বলা হচ্ছে বিষয়। তন্মাত্রগুলো এই তৎএব, সেটাই আছে, বস্তুটা নেই, গুণটাই রয়েছে, অ্যাট্রিবিউটটা রয়েছে। আপনার ভেতরে ধরুন একটা দয়া মায়ার ভাব আছে, আমি আপনার দয়া ভাবটাকে ধরতে চাচ্ছি, আপনাকে বাদ দিয়ে পাওয়া যাবে সেটা? ওই যেটা স্বামীজি বলছেন যে আমি সারা পৃথিবী ঘুরতে রাজি আছি যদি একটা লোককে আনতে পারো যে পাপকে পাপী থেকে আলাদা করতে পেরেছে। সেই জন্যই যে পাপ করেছে তাকেই শাস্তি দেওয়া হয়, পাপটাকে তো শাস্তি দিতে পারি না আমরা। আর গান্ধী বলছেন যে না, পাপীকে শাস্তি দিও না, পাপকে শাস্তি দাও। আলাদা করবে কে? এই আলাদা, এইটা হচ্ছে কি? সবিচার সমাধি। আবার কি একটা আছে, যখন অন্তঃকরণকে রজস তম গুণ থেকে পৃথক করে চিন্তা করি, তখন তাকে সানন্দ সমাধি বলে। বিশাল ব্যাপার। মনই ধ্যানের বিষয়। তখন তাকে বলবো অস্মিতা সমাধি। আনন্দ সমাধি, অস্মিতা সমাধি, নির্বিচার সমাধি, সবিচার সমাধি, বিতর্ক সমাধি, সবিতর্ক সমাধি। এই সম্প্রজ্ঞাত সমাধির মধ্যে এত সব রয়ে গেছে। কিন্তু বিরাম প্রত্যয় অভ্যাসপূর্ব সংস্কার শেষ অন্য, বুঝলেন? এই সম্প্রজ্ঞাত সমাধি এই 4 রকম, এই 6 রকম বলে দিয়েছি আমরা। 4 রকম বলে 6 রকমের উদাহরণ দিলেন। বিতর্ক, সবিতর্ক, সবিচার, নির্বিচার সমাধি, তারপর সানন্দ সমাধি, অস্মিতা সমাধি। যখন গুণগুলোই শুধু থাকে, আশ্রয়কে তার বাদ দিয়ে, গুণ একটা আশ্রয় খোঁজে,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ালু ছিলেন, দয়া গুণটাকে তার থেকে আলাদা করতে পারে কেউ? ঈশ্বরকে আমরা চাই না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা চাই না, তার দয়া ভাবটাকে চাই। তাকে কী করে নিয়ে আসবে? সেই ভাবটা কোথায় আছে? উনি আপনার বন্ধু, ওই বন্ধুত্ব কোথায় আছে? শরীরের কোন অংশে আছে? খুঁজে পাবেন? উনি আমার মা কোথায় আছেন? ও শরীরের কোনখানটায় আছে? মাকে তার এই যে গুণ আর এবং অ্যাট্রিবিউট যেগুলো, তার থেকে নিজেকে আলাদা করা, এবারে ধ্যানের বস্তু, মানে এই অসম্পর্কগত এবার বিশাল ব্যাপার। এইটাই বলছেন। অন্য প্রকার সমাধিতে সমুদয় মানসিক ক্রিয়ার বিরাম প্রত্যয় অভ্যাস পূর্ব সংস্কার শেষ। কেবল চিত্তের দৃঢ় সংস্কার মাত্র অবশিষ্ট থাকে। এই জ্ঞানাতীত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, এই সমাধিতে আমাদের মুক্তি দিতে পারে, এইটাই আমাদের মুক্তি দান করে। আর প্রথমে যে সম্প্রজ্ঞাত সমাধির কথা বললাম এতগুলো, সেগুলো কঠিন, খুব কঠিন। সেগুলো আমাদের মুক্তি দিতে পারে না, আত্মাকে মুক্ত করতে পারে না। এগুলো আমাদের শক্তি দেয়। সম্পর্কগত সমাধি বস্তু জগতের উপর ধ্যান করায় আমাদের শক্তি দেয়। সমুদয় শক্তি লাভ করতে পারে এই মুহূর্তে, কিন্তু তারপরে আবার তার পতনও হবে। ওই সাংখ্যের যে মুক্তি, সেটা একবারে ইয়ে না, ফাইনাল মুক্তি না, তার থেকে পতনও হয়, আবার আলাদা হয়ে যাবে, জীবাত্মা পরমাত্মা আলাদা হয়ে গেল। যতক্ষণ না আত্মা প্রকৃতির অতীত অবস্থায় সম্প্রজ্ঞাত সমাজের বাইরে যাচ্ছে, ততক্ষণ পতনের ভয় থাকে। সেই জন্য ঠাকুর বলছেন যে ভগবান লাভ হলে আর তত ভয় নাই, মানে ভয় আছে, তত নাই, খুব কঠিন। এই ভগবান লাভের ব্যাপারটাই তো এখানে ক্লিয়ার করে দিচ্ছে যে কোন অবস্থায় কি ভগবান লাভ হয়েছে। আর ঠাকুর অবতার, সেজন্য তাকে তো পরীক্ষাও দিতে হয়েছে অনেকভাবে। সবাই তো বিপদগ্রস্ত যে কি বাবা, আবার অবতার এসে গেল একজন, কি করে পরীক্ষা হবে। এর প্রণালীটা কি? এ লাভ করা কঠিন। প্রণালীটা কি? মনকেই ধ্যানের বিষয় করো। নিজের মনটাই হচ্ছে ধ্যানের বিষয়। অদ্ভুত, মনই হচ্ছে অবজেক্ট। আমরা মনটা নিয়ে তো ধ্যান করি, মনটাকেই আমরা সাবজেক্ট করে নিয়েছি। বলছে না, মনই তোমার সব বিষয়ের মানে স্টাডির অন্তর্গত। মনই বিষয়, ধ্যানের বিষয়। যখনই মনেই কোনো চিন্তা আসিবে, তখনই দমিত করো। মনের ভিতর কোনো চিন্তা আসতে না দিয়ে তাকে সম্পূর্ণরূপে শূন্য করো। মনটাকে শূন্য করে দাও। আর মনটাকে শূন্য করলেই তো ঘুম এসে যাচ্ছে। আপনি দেখবেন ঘুমাবার, আজকে দেখবেন চিত হয়ে ঘুম হয় না। সবাসন তো শিবের আসন, একটু কাজ হয়ে বাঁধিয়ে কাজ হয়ে শুতে হবে বলছেন। তা এটাই সব ভালো। তা এই ভাবছেন, এইসব চিন্তা করতে করতে দেখবেন যে না, আমার তো মনকেই তো ধ্যানের, মনকে চিন্তা করতে হবে, মনকে শূন্য করতে হবে। মা করে দেবেন। একটু পরে 15 মিনিট পরে দেখবেন, আর সকালবেলা উঠে দেখবেন যে আমি এটা চিন্তা করছিলাম, কিন্তু কখন যে কী হলো, ঘুমিয়ে পড়েছে, এক ঘুমে সকাল। দ্যাট ইজ গুড। এইগুলো চিন্তা করলেই তো ব্যাপারটা বোঝা যায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারি। তো যখনই মনে কোনো চিন্তা আসবে, তখনই উহার দমিত করো। পূর্ব সাধন যাহাদের আয়ত্ত হয় নাই, তাহারা যখন মনকে শূন্য করিতে চেষ্টা করে, তখন তাদের চিত্ত অজ্ঞান স্বভাব তমগুণ দ্বারা আবৃত হয়ে
পড়ে তমগুণ তাদের মনকে অলস এবং অকর্মণ্য করে ফেলে। তারা কিন্তু মনে করে আমরা মনকে শূন্য করছি। সুতরাং বলছেন যে ব্যাপারটা হচ্ছে এই সংযম, এটারই চূড়ান্ত ব্যাপারটা দরকার। ধারণা, ধ্যান, সমাধি, এই তিনটেকে বলে সংযম। সেজন্য বলছেন যে ঠিক ঠিক সাধন করতে পারা উচ্চতম শক্তির প্রকাশ এবং সংযমের চূড়ান্ত। এই অসম্প্রজ্ঞাত অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা লাভ করা, ওই সমাধি তখন নির্বীর্য হয়ে পড়ে। এর অর্থ কি? সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলি দমিত হয়, কিন্তু সংস্কারগুলো রয়ে যায়, বর্জিত হয় না। বীজ ভাজা হয়ে গেলে, কুমড়ো বীজ ভাজা হয়ে গেলে আর গাছ হবে না। কিন্তু রেখে দিলে পরে কুমড়োটা নেই, গাছটাও নেই, কিন্তু বীজটা রয়েছে, বেরোবে। সংস্কারটা রয়েছে, সংস্কার বীজ থাকে, এবং তার ফলে জীবন লতিকা পুনঃ উৎপন্ন হবে। এই অবিরাম জন্ম মৃত্যু চলবে, আবর্তনটা। তোমরা জিজ্ঞাসা করতে পারো, যেখানে জ্ঞান থাকবে না, সেখানে মন থাকবে না, যেখানে, সে আবার কী অবস্থা? আমাকে যাহাকে আমরা জ্ঞান বলি, তা ওই জ্ঞানাতীত অবস্থার সঙ্গে তার তুলনায় এক নিম্নতর অবস্থা মাত্র। আমরা জ্ঞান করি, বলে জ্ঞান না, জ্ঞানাতীত অবস্থাতে যাও, জ্ঞানাতীত আনন্দ। দেখুন, যারা বেদান্ত পড়েছে, আলোচনা করেন, তারা এই যোগের এই যে অবস্থাটা, এই জ্ঞান তারা চূড়ান্ত বলেন। তো এখানে জ্ঞানাতীত অবস্থার সঙ্গে তুলনা করতে গেলে পরে এই জ্ঞান যে এটা অত্যন্ত নিম্নতর অবস্থা। এটি সর্বদা স্মরণ রাখা দরকার। কোনো বিষয়ে সর্বোচ্চ সর্বনিম্ন প্রান্তদ্বয় প্রায় এক প্রকার, অর্থাৎ আলো এবং অন্ধকার দুটো, টু এক্সট্রিমস লুক অ্যালাইক। মূঢ় ব্যক্তিও যেমন, বিদ্বান ব্যক্তিও তেমন, তারাও চুপ করে থাকে, আর মূঢ় ব্যক্তিও চুপ করে থাকে। কিন্তু যতক্ষণ কথা না বলবে ততক্ষণ বোঝা যাবে না কে কী অবস্থা, চুপচাপ বোঝা যাবে, কে কী বোঝা যাবে না। দুটো চরম অবস্থা একই রকম। সুতরাং অন্ধকার, মৃদু অন্ধকার হলেও দেখা যাবে না, আবার প্রচণ্ড আলো হলেও দেখা যাবে না। চোখের ক্ষমতা আছে তো, সেই আলো দেখতে পায় না। একটি প্রকৃত অন্ধকার, অপরটি অতি তীব্র আলো, তথাপি তারা দেখতে এক প্রকার। এরূপে অজ্ঞান সর্বাপেক্ষা নিম্ন অবস্থা এবং জ্ঞান মধ্য অবস্থা, আর ওই জ্ঞানের অতীত একটি উচ্চ অবস্থা আছে। কিন্তু অজ্ঞান অবস্থা ও জ্ঞানাতীত অবস্থা দেখতে একই প্রকার। যাকে আমরা জ্ঞান বলি, এটা উৎপন্ন দ্রব্য, এটি এ প্রডিউসড এন্টিটি, মিশ্র পদার্থ, কম্পাউন্ড, প্রকৃত সত্য নয়। থাক। আজ কত তারিখ?